তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম ফ্রম জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। আমাদের তোমরা জানো আমাদের একটা সুন্দর বই তোমাদের জন্য তোমাদের ফার্স্ট প্রফের গিফট হিসাবে বলা যায়, যে গিফট হিসাবে আমাদের জেনেসিস এর পক্ষ থেকে তোমাদের একটা খুব সুন্দর বই এসছে, কনসেপ্ট টু জেনেসিস বুক সিরিজ ফার্স্ট প্রফ ভাইবা স্পেশাল। এই যে বইয়ের খুব সুন্দর কিছু মানে একটা ছবি দিয়ে আমি আসলে স্লাইডটা শুরু করার চেষ্টা করেছি। আমরা ইনশাল্লাহ আজকে আমাদের পড়ায় চলে যাব। তার আগে সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়। আমি তামিমা তারিন জাহরা, ইবনে সিনা মেডিকেল কলেজে আছি। তোমরা আমাকে চিনো অলরেডি, আমি একাডেমিক অ্যাডভাইসার হিসেবে তোমাদের সাথে আছি ফার্স্ট প্রফেট জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট উইথ বিসমিল্লাহ। সেখানে সুন্দর একটা আয়াত আছে কোরআনের। আমার ভয়েস না শোনা গেলে আমাকে একটু নোটিফাই করো, ঠিক আছে? তোমরা কি কেউ বলতে পারবা যে হচ্ছে আমরা আজকে কি পড়বো, মানে আজকে আমরা কি রিভিউ করব বা ডিসকাস করব? এই যে দেখো স্লাইড চলে আসছে। আজকে কার্বোহাইড্রেট মেটাবলিজম নিয়ে ভাইবাতে কি কি জিনিস লাগে তোমাদের সেই জিনিসগুলো একটু পড়বো, ঠিক আছে? প্রফ ওরিয়েন্টেড বা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সবার আগে যদি আমি আসলে মেনলি এটা একটা ইন্টারেক্টিভ সেশন হবে, মানে আমি বলে যাব সব এরকমটা না, তোমরা বলবা যেটা তোমরা পারো না সেটা আমি বলে দিব ইনশাল্লাহ। তো যারা জয়েন করছো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা জয়েন করনি আশা করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই জয়েন করে ফেলবা। আচ্ছা, আমাকে কেউ একটু বলতে পারবা আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমের মধ্যে কি কি অ্যানাবলিক পাথওয়ে আছে? এনিওয়ান, অ্যানাবলিক পাথওয়ে কি কি আছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে? কেউ বলবে না? আচ্ছা, সবাই কি ঘুমায় গেল নাকি বুঝতেছি না। কার্বোহাইড্রেট মেটাবলিজমে অ্যানাবলিক পাথওয়ে, অ্যানাবলিক পাথওয়ে মানে হচ্ছে যেই পাথওয়েতে কোনো কিছু সিনথেসিস হয়, তাই না? তাহলে কি আছে? গ্লাইকোজেনেসিস আছে, এখানে গ্লাইকোজেন সিনথেসিস হচ্ছে। আর কি আছে? আর কি সিনথেসিস হয়? গ্লুকোজ সিনথেসিস হয়, তাই না? গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে। তারপর ইউরেনিক অ্যাসিড সিনথেসিস পাথওয়ে আছে। এছাড়াও কিছু হচ্ছে তোমার লাইপোজেনেসিস পাথওয়েটাকেও বলা হয়, কার্বোহাইড্রেটের মধ্যে চলে আসে। আর ক্যাটাবলিক পাথওয়ে কি কি আছে? ক্যাটাবলিক পাথওয়ে এর মধ্যে আছে হচ্ছে তোমার তোমরা কেউ একজন বলো ক্যাটাবলিক পাথওয়ে কি আছে? এখানে কি কেউ নাই সেকেন্ড ইয়ারে? গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, ইউরেনিক অ্যাসিড পাথওয়ে। আর ইউরেনিক অ্যাসিড পাথওয়ে কি ক্যাটাবলিকের মধ্যে পড়ছে? অ্যানাবলিক না ইউরেনিক অ্যাসিড সিনথেসিসটা? পেন্টোজ ফসফেট পাথওয়ে, তাই না? এইচএমপি শান্ট, অনেক সুন্দর বলছো, থ্যাংক ইউ। এইচএমপি শান্ট কি ক্যাটাবলিক না? এখানে আমার ক্যাটাবলিজম হচ্ছে, তাই না? এটা অল্টারনেটিভ পাথওয়ে অফ গ্লুকোজ মেটাবলিজম, তার মানে এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে। এছাড়াও কি আমাদের পাইরুভেট থেকে যে অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, টিসিএ সাইকেলের আগের স্টেপ, এটাও তো একটা ক্যাটাবলিক পাথওয়ে, তাই না? আর একটা আছে হচ্ছে এমফিবলিক পাথওয়ে। কেউ বলতে পারবা এমফিবলিক পাথওয়ে কোনটা? এনিওয়ান? টিসিএ সাইকেল অথবা ক্রেবস সাইকেল, সাইটিক অ্যাসিড সাইকেল। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো আজকে পড়াগুলো। আমরা আসলে মেইনলি আমি তোমাদের প্রশ্ন করব কিছু, তোমরা অ্যান্সার দিবা এরকম। আচ্ছা, আমাকে একটু কেউ বলতে পারবা আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, যেহেতু তোমরা সেশনের নাম থেকে বুঝতে পারছো এটা হচ্ছে ভাইবা স্পেশাল সেশন, এখানে আমরা গদ বাঁধা পড়াবো না, এগুলো তোমাদেরকে অলরেডি আমাদের মেন্টাররা বারবার পড়াইছেন। হচ্ছে তোমাদের ফার্স্ট প্রফ চ্যালেঞ্জ প্রোগ্রাম হলো, সেখানে পড়ানো হয়েছে। এটা হচ্ছে একটা রিভিউ ক্লাস, তোমাদের পড়াটা হচ্ছে একটু ঝালাই করে নেওয়া হবে, সেই সাথে কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন হয়। তোমরা এখানে যারা আছো তোমরা কি এই কনসেপ্ট জেনেসিস বুক সিরিজটা নিয়েছো? যদি নিয়ে থাকো তাহলে আজকের পড়াগুলা কোরিলেট করতে সুবিধা হবে, মানে আমি ওই কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আজকে ইনশাল্লাহ আগাবো। এখানে কেউ কি নিয়েছো? হ্যান্ড রাইজ করো তো কেউ নিয়ে থাকলে। আচ্ছা, ইসহাক নিয়েছো, আচ্ছা মাশাল্লাহ। আচ্ছা, আব্দুল হাকিম সিএমসি তুমিও নিয়েছো। আর কেউ নাওনি? ফাতেমা আলী, মালিহা তাবাসসুম আপু তোমরা নাওনি? সাদমান, সুস্মিতা, হাসনাত, বুলবুল আহমেদ, স্নিগ্ধা, দেবগঙ্গা, এটা তোমরা কেউ? আপু কিসের কথা বলতেছেন? আমি আসলে এখন জয়েন দিছি আপু। ও আচ্ছা আচ্ছা, আপু বলছি যে তোমরা কনসেপ্ট টু জেনেসিস বুক সিরিজটা হ্যাঁ নিয়েছো? আপু নিছি, হ্যাঁ আপু, হ্যাঁ আপু, অনেক সুন্দর আপু। থ্যাংক ইউ। আমি আসলে আজকে রিভিউ গুলো করবো হচ্ছে এখান থেকে, বুঝছো? মানে এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলোই আমি বলে দিব সিরিয়ালি, ঠিক আছে? অনেকেই নিয়েছো, ফাতেমা আলী আপু নিয়েছো, মাশাল্লাহ, ঠিক আছে। তোমরা যারা নিয়েছো, তারপরে ইমতিয়াজ, বুলবুল ভাইয়া তুমিও নিয়েছো, ভেরি গুড। যারা নিয়েছো তাদের তো খুবই সহজ হবে, আর যারা নাওনি তাদের উদ্দেশ্যে বলি মন খারাপ করার কিছু নাই, নিয়ে ফেলো খুব এই যে আমি এখানে কয়েকটা ছবি দিয়েছি, তারও দেখাচ্ছি, এগুলো পরে বলবো। তার আগে এইটা আমার নিজের করা, এই যে এটা হচ্ছে তোমাদের স্ক্রিন দেখা যাচ্ছে,
এই দেখো একটা পার্ট জাস্ট তোমরা যারা নাওনি তাদের উদ্দেশ্যে যে একটুখানি অংশের ছবি দিয়েছি, যারা নিয়েছো তারা তো সবটাই পেয়েছো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এই এই ছবিগুলাই আমি আসলে সবগুলো এখানে নাই, পুরো ছবিটা যাদের কাছে বই আছে তারা পেয়ে থাকবে। তো আমরা ইনশাআল্লাহ সিরিয়ালি হচ্ছে ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথমে এখানে একটা প্রশ্ন আছে, দেখো কম্পোনেন্ট, রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট কি কি? এই অ্যান্সারটা কিভাবে বলবা বলো তো? যদি জিজ্ঞাসা করে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ রেসপিরেটরি চেইন, মিনিমাম এই ছবি দিয়ে দিলাম, দাঁড়াও যেহেতু এটা ডিসকাশন সিরিজ। আচ্ছা আমি একটু বলে দিই তাহলে কিভাবে বলবো। কম্পোনেন্টের নামগুলো দুই ভাগে ভাগ করে বলতে পারো, এভাবে বলতে পারো যে কমপ্লেক্স ওয়াইজ বলতে পারো। তো নর্মালি যদি কম্পোনেন্ট জিজ্ঞেস করে কমপ্লেক্স ওয়াইজ না বলে হচ্ছে ক্যারিয়ার ওয়াইজ বলতে পারো। যেমন ধরো ওইভাবে বলতে পারো যে দুই ধরনের ক্যারিয়ার আছে, একটা হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার আর একটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। হাইড্রোজেন ক্যারিয়ারটা হচ্ছে এই যে এইগুলা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, তারপরে কোএনজাইম কিউ, তার এই জিনিসগুলোই হচ্ছে মিলি। তারপর হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা তো বলেছি। তারপর ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, এই যে তিনটা কম্পোনেন্ট মানে কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 তে যা যা দেখছো, এবং কমপ্লেক্স 2 এর এই যে পার্টলি এটাও আছে, ঠিক আছে? এই যে এটা কোএনজাইম কিউ, যেটা এটা হচ্ছে কোএনজাইম কিউ, এই পার্টে যা যা আছে এগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন ক্যারিয়ার। আর এছাড়া যা আছে যেমন সাইটোক্রোম বি, C1, A3, এই পার্টটা হচ্ছে গিয়ে তোমার আমাদের ইলেকট্রনের ক্যারিয়ার। মনে রাখবা সাইটোক্রোম নামটাই হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনের ক্যারিয়ার। তো এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর, এটা আমি বললাম। এর পরের কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা বলবা। আচ্ছা বলো তো, হাউ মেনি এটিপি প্রডিউসড ইন গ্লাইকোলাইসিস? অ্যারোবিকে কত হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কতটা এটিপি প্রডিউস হয়? এটাও একটা ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন। আপু অ্যারোবিকে 8 এটিপি আর এনারোবিকে 2 এটিপি। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে জানো। আচ্ছা কেন, তারপর জিজ্ঞাসা করে যে কেন why 2 ATP is produced in anaerobic glycolysis? এটা হচ্ছে ভালো মার্কস দেওয়ার জন্য। বলতে পারবা কেউ why 2 ATP produced here? anaerobic glycolysis 2টা ATP কেন প্রডিউস হয়? দাঁড়াও বের করে রাখি ওটা, এই যে আমরা এই স্লাইডটা পড়ছি গ্লাইকোলাইসিস, ঠিক আছে? কেন 2টা ATP? আপু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এখানে হয় না, তাই হচ্ছে আপু বাকি NADH2 FADH2 এরা কনভার্ট হতে পারে না, তাই হচ্ছে আপু বাকি 36টা প্রোডাকশন হয় না। টু সাম এক্সটেন্ট তোমার কনসেপ্টটা অনেক ক্লিয়ার, মাশাআল্লাহ। কিন্তু মানে অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে যে দেখো গ্লাইকোলাইসিসে কিন্তু আমরা, তুমি যেটা বলছো এটা TCA সাইকেলের বেসিসে বলছো, এটা খুব সুন্দর। কিন্তু এখানে যেটা হচ্ছে দেখো, গ্লুকোজ থেকে যখন গ্লাইকোলাইসিস হচ্ছে মানে পাইরুভেট হওয়া পর্যন্ত স্টেপটা, পরের ছবিটা দেখলে বুঝতে পারবা। এই যে গ্লুকোজ থেকে তোমার পাইরুভেট পর্যন্ত এই যে স্টেপটা, এখানে কিন্তু তোমার 8টা এটিপি তৈরি, মানে 10টা তৈরি হচ্ছিল, 2টা আমি ইউজ করে ফেলছি, তার কারণে আমার 8টা এটিপি নেট এটিপি থাকছে। কিন্তু এখানে কিন্তু আমার NAD এগুলো হচ্ছে গিয়ে হচ্ছে না। এটা একটা হতে পারে, কিন্তু মেইন যে কথাটা সেটা হচ্ছে গিয়ে এখানে আরেকটা ব্যাপার, যে এটা তো হচ্ছে ওয়াই, হ্যাঁ, এটা হওয়ার কারণে যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা জানি আমাদের যে আরবিসি গুলা থাকে, ঠিক আছে? এই প্রশ্নটা পরে আসবে কোয়েশ্চেনটা, তারপর আমি বলে দিচ্ছি আমাদের আরবিসি তে মাইটোকন্ড্রিয়া নাই, ঠিক আছে? তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, যার কারণে আমার এই যে এই NAD এইগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি অক্সিডেশন রিডাকশন গুলো হচ্ছে, এই রিডিউসড যে কোএনজাইম গুলো এগুলো অক্সিডাইজড হতে পারছে না, যার কারণে এনার্জিটা পাচ্ছি না। এর জন্য আমার 2টা এটিপি হচ্ছে নেট প্রডিউস হচ্ছে, এই 2টা এটিপি আমার থেকে যাচ্ছে ইউজুয়ালি। আর হচ্ছে এটা অ্যানারোবিক পাথওয়ের ক্ষেত্রে, কিন্তু আরবিসি তে যেটা হয় আমরা জানি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যেটা, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে আমার কি হয়, ল্যাকটেট তৈরি হচ্ছে, তাই না? পাইরুভেট থেকে আমরা জানি ল্যাকটেট তৈরি হয়। এইটা হচ্ছে পাথওয়ে। এই 2টা এটিপির ইম্পর্টেন্স কি বা সিগনিফিকেন্স কি বা মহত্ব কি, এটা জিজ্ঞেস করে ভাইবাতে একটু ভালো মার্কস দিতে চাইলে। সেটা হচ্ছে এমন যে এই 2টা এটিপির তার কারণে আমাদের যে আরবিসিটা আছে বা আরবিসি তার বাইকনকেভ যে শেপটা মেনটেন করতে পারছে, ঠিক আছে? এবং আমাদের আরবিসিতে যে আমরা জানি প্রত্যেকটা সেলের বেঁচে থাকার জন্য আমাদের কি থাকে লাগে, একটা ইন্ডিসপেন্সিবল কম্পোনেন্ট, সেটা হচ্ছে প্রোটন পাম্প, তাই না? সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে মেইনলি কন্ডাক্ট করার জন্য এখানে আমাদের এই 2টা এটিপি দরকার হচ্ছে, ঠিক আছে? যার কারণে আরবিসিতে অ্যাটলিস্ট অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা হতেই হয়, মানে গ্লাইকোলাইসিস লাগে, অ্যারোবিকটা তো হতে পারবে না, কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। তো এরপরে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি একসাথে দিই। আপু আপনি বলছিলেন যে আমি যে অ্যান্সারটা দিছিলাম ওখানে একটা লাইন মিস করে গেছিলাম, তারপর একটু আপু ওই লাইনটা বলে দেন না, মানে তখন আপু শুনতে পাচ্ছিলাম না।
যে তুমি অ্যান্সারটা দিয়েছো খুব সুন্দরভাবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। জাস্ট খালি এটা বলবা যে হচ্ছে আমাদের এই যে মানে এখানে কি রিডিউসড NADH প্লাস H প্লাস মানে কি এই জিনিসটা কিন্তু রিডিউসড, তাই না? রিডিউসড NADH এভাবে আমরা বলি। তো এই রিডিউসড NADH টাই আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে অক্সিডাইজড NADH হয়ে যায়, ঠিক আছে? তো এই অক্সিডাইজড NADH হওয়ার জন্য আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেতে হয় এবং অক্সিডাইজড হলেই তো আমি এটিপিটা পাবো, তাই না? তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা হচ্ছে তোমার সেই সব সেলে হয় যাদের মাইটোকন্ড্রিয়া আছে, তুমি যেটা বললে, তুমি বলে দিয়েছো। তো এই কথাটাই জাস্ট অ্যাড করবা যে রিডিউসড এই কোএনজাইম গুলো অক্সিডাইজড হয়ে আমার এটিপি প্রডিউসড হওয়ার জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের দরকার হয়, যেটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার প্রেজেন্সে হয়। যদি মাইটোকন্ড্রিয়া না থাকে কোনো সেলে তাহলে এটা হবে না প্রডিউস, ঠিক আছে? এইভাবে বললে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এরপর দেখো সাইটস অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, অলরেডি আমরা বলে ফেলেছি তাই না? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে RBC তে হয়, একটা সাইট বলে ফেলেছি। এছাড়াও কি স্কেলেটাল মাসেলে হয়, তাই না? ডিউরিং এক্সারসাইজ, এটা তোমরা জানো, এটা একটা কথা ছিল। আর কি কোয়েশ্চেন করতে পারে এখান থেকে? আচ্ছা, এখান থেকে আরো একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ গ্লাইকোলাইসিস ইন RBC, যেটা আমি বলে ফেলেছি তাই না? RBC তে আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। এখান থেকে আমার যে দুইটা এটিপি আমি পাচ্ছিলাম, এটা দিয়ে আমার সোডিয়াম পটাশিয়াম RBC সোডিয়াম পটাশিয়াম যে সোডিয়াম পাম্প, যেটা সোডিয়াম পটাশিয়াম পাম্প বা প্রোটন পাম্প, এটা হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা মেনটেন করার জন্য আমার এই দুইটা এটিপির প্রয়োজন পড়ে। এটাই ইম্পর্টেন্স। এবং এই দুইটা যদি না থাকে, মানে দুইটা এটিপি যদি প্রডিউস করতে ব্যর্থ হয় বা অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা না হলে RBCটা তখন আর হচ্ছে ব্রেকডাউন হয়ে যাবে আলটিমেটলি। এটাই হচ্ছে ইম্পর্টেন্স মেইনলি। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, তোমরা রিটেনে বারবার পড়ো, সোর্স এন্ড ফেটস অফ পাইরুভেট। দুইটা সোর্স কেউ বলতে পারবা আমাকে? সোর্স এবং দুইটা ফেট পাইরুভেটের, স্নিগ্ধা বলতে পারবা? আপু সোর্স গ্লাইকোলাইসিস গ্লাইকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকেও হতে পারে, তাই না? আমাদের গ্লুকোজেনিক যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেখান থেকেও হচ্ছে গিয়ে আমাদের আমরা পেতে পারি, তাই না? পাইরুভেট পেতে পারি। আমরা জানি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের এন্ড প্রোডাক্টটা হয়, ওই অ্যামাইনো অ্যাসিড গুলোকে যদি ব্রেকডাউন করা হয় আমরা পাইরুভেট পেয়ে থাকি। এছাড়াও বিভিন্ন আরো অনেক জায়গা থেকে পাই, মেইনলি দুইটা ইম্পর্টেন্ট। আর ফেট যদি বলা হয় তাহলে কি বলবা? 1 নম্বর ফেট কি বলবা? এসিটাইল কোয়ে। এটা হচ্ছে এটা কি হয়? পাইরুভেট থেকে আমি এসিটাইল কোয়ে পাই, রাইট? আর কি, আর কোথা থেকে, মানে এটা আর কি ফেট হতে পারে? এটা আমরা অক্সালো অ্যাসিটেট করতে পারি, তাই না? পাইরুভেট থেকে আমরা অক্সালো অ্যাসিটেট পাই কার্বক্সিলেশনের মাধ্যমে। তারপরে অ্যানারোবিক কন্ডিশনে আমরা বলেছিলাম পাইরুভেট থেকে আমরা ল্যাকটেট পাই, তাই না? এভাবে মনে রেখে বলতে পারো। আবার ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে আমরা অ্যালানিন পেতে পারি পাইরুভেট থেকে। গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আমরা গ্লুকোজ তো পেয়েই যাই, সেখানে পাইরুভেট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আমরা একটু পরে বলবো ইনশাল্লাহ, ওই কোয়েশ্চেনের অ্যান্সারটাও দিব। এছাড়াও যে তোমাদের যে সাবস্ট্রেট প্রোডাক্ট বা যে এই যে আমাদের বিভিন্ন প্রত্যেকটা পাথওয়ে আমি বলেছিলাম তাই না, প্রত্যেকটা পাথওয়ের এই সাবস্ট্রেট প্রোডাক্ট, তারপর রেট লিমিটিং এনজাইম, নেচার, সাইট, কম্পার্টমেন্ট, এই জিনিসগুলো তোমাদের হচ্ছে চার্ট করে পড়তে, যাতে করে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, আমাকে একটু কেউ বলতে পারবে গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং এনজাইম কোনটা? ফ্রুক্টোজ 6 ফসফেট। এটা কি এনজাইম হলো? এই যে দেখো আমি কার্সর দিয়েছি, ফসফোফ্রুক্টোকাইনেজ, তাই না? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হতে যে এনজাইমটা লাগছে এটাই হচ্ছে আমার এখানকার রেট লিমিটিং এনজাইম, ফসফোফ্রুক্টোকাইনেজ, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো একটু বারবার বলার প্র্যাকটিস করতে হবে। আমি জানি এগুলো তোমরা পারো, কিন্তু বলার সময় ভুল করে ফেলো। আচ্ছা বলো তো, কম্পার্টমেন্ট, গ্লাইকোলাইসিসের কম্পার্টমেন্ট কোনটা? কোন কম্পার্টমেন্টে গ্লাইকোলাইসিস হয়? সাইটোপ্লাজম আপু। সাইটোপ্লাজম। আর টিসিএস সাইকেল কোন কম্পার্টমেন্টে হয়? টিসিএস সাইকেল তো সাইকেলটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? মনে রাখবে এইভাবে, গ্লাইকোলাইসিসটা হচ্ছে সাইটোসল বা সাইটোপ্লাজমে হচ্ছে। তারপর কি গ্লাইকোলাইসিস থেকে কনভার্সন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, তাই না? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। টিসিএস সাইকেলও মাইটোকন্ড্রিয়াতে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? এভাবে সহজ করে মনে রাখতে পারো। তারপর কি আছে দেখো, গ্লাইকোলাইসিস আছে, গ্লাইকোজেনেসিস আছে, গ্লুকোনিওজেনেসিস আছে, হেক্সাস মনোফসফেট শান্ট আছে, বাকি সবকিছু আবার সাইটোপ্লাজমে। প্রথমটা হচ্ছে সাইটোপ্লাজমে ছিল, পরের তিনটা হলো মাইটোকন্ড্রিয়াতে, তারপর যা যা আছে মোটামুটি সবই কার্বোহাইড্রেট মেটাবলিজমে, সবই হচ্ছে সাইটোপ্লাজমে। আরো যদি সহজ করে বলতে যাই যে তিনটা জিনিস শুধুমাত্র এখানে কার্বোহাইড্রেট মেটাবলিজমে মাইটোকন্ড্রিয়াতে হয়, টিসিএস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আর একটা তার টিসি সাইকেলের যে আগের স্টেপটা অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এই তিনটা স্টেপই হচ্ছে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতে হয়। আর সবকিছু তোমার মানে কার্বোহাইড্রেট মেটাবলিজমের আর সব পাথওয়েই হচ্ছে তোমার সাইটোপ্লাজমে হয়, ঠিক আছে? মনে থাকবে এবার? জি আপু। আচ্ছা, এবার বলো তো অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ের সোর্স কি? জিনিসটা একটু উল্টা করে ঘুরানো প্রশ্ন হয়ে গেল, তাই না? সোর্স পাইরুভেট। পাইরুভেট, এক্স্যাক্টলি, পাইরুভেট থেকে আমরা পাই। আর কি সোর্স আছে?
এটা কিন্তু সবখান থেকেই পাই, তাই না? কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে পাই, প্রোটিন থেকে ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে পাই, ফ্যাট মেটাবলিজমের বিটা অক্সিডেশনের মাধ্যমে পাই, তাই না? এভাবে মনে রাখবা, কার্বোহাইড্রেট মেটাবলিজমে গ্লাইকোলাইসিস থেকে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হয়, আর প্রোটিন মেটাবলিজমে ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে। তারপর তোমার ফ্যাট মেটাবলিজমের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ কি ছিল? বিটা অক্সিডেশন, ওই বিটা অক্সিডেশন থেকে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে। এইভাবে করে মনে রাখবা। আর ফেট তো আমরা জানি, অ্যাসিটাইল কোয়ের এক নাম্বার একটা ফেটে যদি বলতে বলা হয় তাহলে আমরা বলবো অক্সিডেশন ইন দ্য টিসিএ সাইকেল। এই যে টিসিএ সাইকেল দেখাই, এই যে এই একটা ফেট বলতে হলে ও হচ্ছে টিসিএ সাইকেলে গিয়ে অক্সিডাইজড হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এক নাম্বার ফেট। এছাড়াও ও এখান থেকে তোমার বিভিন্ন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয়, তারপর কিটোন বডি, কোলেস্টেরল, এগুলো হচ্ছে থিওরির পড়া, এগুলো তোমরা মনে রাখতে পারো। কোলেস্টেরল, স্টেরয়েডস, এগুলো বা অ্যাসিটাইল কোলিন, এগুলো সিনথেসিস হওয়ার জন্য আমার অ্যাসিটাইল কোয়ে লাগে। অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোলিন, এভাবে মনে রাখতে পারো। অ্যাসিটাইল কোলিন সিনথেসিসের জন্য অ্যাসিটাইল কোয়ের দরকার। তো এগুলা ছিল মোটামুটি। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা যে আমাদের টিসিএ সাইকেল, তোমরা তো অলরেডি সবই বলে ফেলছো, টিসিএ সাইকেলের রেট লিমিটিং এনজাইমের নাম বলতে পারবা দুই একটা? টিসিএ সাইকেলের রেট লিমিটিং এনজাইম, এটা একটু মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, একটু যদি কঠিন প্রশ্ন করতে চায়। দেখো খুব সহজ, প্রথমে এখানে কি আছে, সাইট্রেট তৈরি হয়, তাই না? তার মানে সাইট্রেট তৈরি হতে লাগে সাইট্রেট সিনথেস, এটা একটা রেট লিমিটিং এনজাইম। তারপর দেখো আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে? আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস। তারপর কি লাগে? আলফা কিটোগ্লুটারেট, ঠিক আছে? আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেসটা হচ্ছে আমার এই যে আইসোসাইট্রেট থেকে, সরি, এই যে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেসটা হচ্ছে আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট তৈরি করে। মনে রাখবা, এই যে এক নম্বর রিঅ্যাকশন এক, এটা অক্সালো অ্যাসিটেট আর অ্যাসিটাইল কোয়ে থেকে সাইট্রেট হলো, এইটা হচ্ছে গিয়ে তোমার এটা এখানে সিনথেস, এটা হচ্ছে এক নম্বর রেট লিমিটিং এনজাইম। তারপর এখানে কিছু নাই, আইসোসাইট্রেট থেকে আইসোসাইট্রেট হলো, আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট হওয়ার সময় এখানে যে এনজাইমটা লাগে, এই এনজাইমটার নাম হচ্ছে গিয়ে কি? আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস। যেখানে একটা ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন হচ্ছে, অক্সিডেশন রিঅ্যাকশন, এই জন্য এটার নাম ডিহাইড্রোজেনেস। আইসোসাইট্রেট, এটাকে বলা আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস। তারপরে 3 নাম্বার রিঅ্যাকশনটা হচ্ছে এইটা, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে? আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস, এই যে এই তিনটা এনজাইমের নাম মনে রাখতে পারো। এখান থেকে অনেক প্রশ্ন হয়, যেমন ধরো টিসিএস সাইকেলকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কেন বলা হয়? কেউ আমাকে একটু বলো তো কেন বলা হয় টিসিএস সাইকেলকে? বুলবুল, তুমি বলতে পারবা? কারণ, হ্যাঁ, স্নিগ্ধা বলো। আপু কারণ 3 কার্বন কন্টেনিং কম্পাউন্ড দিয়ে টিসিএস সাইকেল। আচ্ছা, কোনটা 3 কার্বন কম্পাউন্ড বলো তো? আচ্ছা, আমি একটু বলে দিই। হ্যাঁ, পাইরুভেট, এটা আমারও একটা ভুল ধারণা, ভুল হতো মাঝে মধ্যে। তো দেখো, টিসিএস সাইকেলের যে ফার্স্ট প্রোডাক্ট, হ্যাঁ, টিসিএস সাইকেলের যে ফার্স্ট প্রোডাক্ট সেটা হচ্ছে সাইট্রেট। এই সাইট্রেটটা হচ্ছে মানে ফার্স্ট প্রোডাক্ট, মানে তো বুঝতে পারছো প্রথম রিঅ্যাকশন থেকে যে প্রোডাক্টটা পাচ্ছি সাইট্রেট। এই সাইট্রেটের মধ্যে 3টা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, ঠিক আছে? সহজ ভাষায় কার্বক্সিল গ্রুপ তো বুঝো, COOH, 3টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে, তাই এটাকে বলা হয় ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? সাইট্রেটের আরেকটা নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। যেহেতু এই সাইকেল বা এই পাথওয়েটার প্রথম কম্পোনেন্টটাই হচ্ছে এই সাইট্রেটটা একটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, তাই এটাকে বলা হয় ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এটা একটু ভাইবার ট্রিকি কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, বলো তো হোয়াট আর দ্য সাবস্ট্রেটস ইন টিসিএস সাইকেল বা কম্পোনেন্টস অফ টিসিএস সাইকেল, কি বলবে? এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়ে বলবা। এই জিনিসটা একটু কি হয় দেখো, এসিটাইল কোয়ে আছে, অক্সালো অ্যাসিটেট আছে, সাইট্রেট, এই সবগুলোই কিন্তু কম্পোনেন্ট। আলফা কিটোগ্লুটারেট, তারপরে সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, এই সবাই হচ্ছে আমার সাবস্ট্রেট, এই সাইকেলের সাবস্ট্রেট। দেখো, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এইটা হচ্ছে সাবস্ট্রেট, এটা হচ্ছে প্রোডাক্ট। পরের রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু এটা সাবস্ট্রেট, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা সাবস্ট্রেট, এটা প্রোডাক্ট। আবার এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আলফা কিটোগ্লুটারেট সাবস্ট্রেট, সাকসিনাইল কোয়ে প্রোডাক্ট। তার মানে এই সাইকেলের সবাই এক একটা সাবস্ট্রেট। যদি আলাদা করে জিজ্ঞেস করা হয় টিসিএস সাইকেলের ইন্টারমিডিয়েট কি কি আছে বা টিসিএস সাইকেলের সাবস্ট্রেট কি কি আছে, গতকালকে আমাকে একজন ইনবক্সে জিজ্ঞেস করছিলে যে আপু টিসিএস সাইকেলের ইন্টারমিডিয়েট কি শুধু অ্যাসিটাইল কোয়ে? আমি বলেছিলাম না, বলো তো আর কি কি সাবস্ট্রেট ছিল। তো প্রথমে না পারলেও পরবর্তীতে পারছিল আপুটা, সে এরকম বলছিলাম যে এই সবাই হচ্ছে এক একটা ইন্টারমিডিয়েট, কারণ এখান থেকে অনেক কিছু তৈরি হয়। টিসিএস সাইকেলের আলটিমেট এন্ড প্রোডাক্টটা হচ্ছে মানে সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, কিন্তু ইন্টারমিডিয়েট হচ্ছে এরা সবাই। আর এন্ড প্রোডাক্ট কি হবে বলো টিসিএস সাইকেলের? কেউ একজন বলো, প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট কি হবে? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, আচ্ছা, কোএনজাইম। হ্যাঁ, এনজাইমটা না এইভাবে বলবা না, রিডিউসড কোএনজাইম বলবা, তাহলে না নিজের ইমপ্রেশনটা খুব সুন্দর হবে ভাইবা বোর্ডে। রিডিউসড কোএনজাইম বললে খুব সুন্দর একটা ইমপ্রেশন পাবা ইনশাল্লাহ,
ঠিক আছে, এভাবে বলবা যে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তোমরা জানি, সাথে হচ্ছে রিডিউসড কোএনজাইম, এরা সবাই রিডিউসড, খেয়াল করে দেখো এই যে একটা প্রোটন আছে আলাদা করে, সবাই রিডিউসড কোএনজাইম। ঠিক আছে, তো এগুলাই। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে, টিসিএস সাইকেলকে কেন কমন মেটাবলিক পাথওয়ে বলা হয়, কেউ বলতে পারবে শর্টলি? আপু কারণ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তিনটারই হচ্ছে আপু মেটাবলিজম টিসিএস সাইকেলের মধ্য দিয়ে গো থ্রু করতে হয়। তিনটা মেটাবলিজমেরই আলটিমেটলি এন্ড স্টেজ এই টিসিএস সাইকেল ছাড়া হয় না। কার্বোহাইড্রেট খাবা, কার্বোহাইড্রেটের তোমার অ্যাসিটাইল কোয়ে হবে, পাইরুভেট হবে, পাইরুভেট থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে, সেটা তোমার হচ্ছে এখান থেকে আলটিমেটলি তোমাকে ব্রেকডাউন করে যেতে হবে কমপ্লিটলি, তোমাকে এটা এখানে অক্সিডেশন হতে হবে টিসিএস সাইকেলে। তারপর তুমি প্রোটিন খাবা, যদি সেটা হয় তোমার প্রোটিন ব্রেকডাউন করলে কি হয়, অ্যামাইনো অ্যাসিড হয়। অ্যামাইনো অ্যাসিড কি আছে আমাদের তিন ধরনের মেটাবলিজমের বেসিসে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, আর হচ্ছে গিয়ে মানে অ্যাবসলিউট গ্লুকোজেনিক, অ্যাবসলিউট কিটোজেনিক, আরেকটা হচ্ছে বোথ গ্লুকো অ্যান্ড কিটোজেনিক। তো যেটা অ্যাবসলিউট গ্লুকোজেনিক আমি বলছিলাম, ওখান থেকে তো আলটিমেটলি আমরা অক্সালো অ্যাসিডেট পাবো, তো ওই অক্সালো অ্যাসিডেট থেকে আবার অ্যাসিটাইল কোয়ে হয়ে আবার টিসিএস সাইকেল। যেটা কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে আমি ডাইরেক্ট অ্যাসিটাইল কোয়ে পাবো, তো আলটিমেটলি এটাও টিসিএস সাইকেল। তারপর দেখো ফ্যাটকে ব্রেকডাউন করলে কি পাই, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, তাই না? ফ্যাটি অ্যাসিডটা কি হয়, ফ্যাটি অ্যাসিডটাও হচ্ছে গিয়ে আলটিমেটলি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে আমাদের বিটা অক্সিডেশন পাথওয়ের মাধ্যমে ব্রেকডাউন হয়ে অ্যাসিটাইল কোয়ে হয়, তাই না? তো আমি ওখানেও টিসিএস সাইকেল, ওই অ্যাসিটাইল কোয়েটা আবার টিসিএস সাইকেলে ঢুকে। আর গ্লিসারল যেটা পেলাম, ওই গ্লিসারলটা ওই আমাদের যে গ্লাইকোলাইসিস পাথওয়েতে গ্লিসারলডিহাইড 3 ফসফেট ছিল না, ওইখান দিয়ে গ্লিসারলটা এন্টার করে আলটিমেটলি তোমার সেই অ্যাসিটাইল কোয়ে হয়েই টিসিএস সাইকেলে যায়। এটা হচ্ছে আমার শর্টকাট কথাবার্তা, এগুলোই বইতে লেখা। আর এটা এই জন্য এটাকে বলা হচ্ছে কমন মেটাবলিক পাথওয়ে। এখন বলো তো অ্যামফিবলিক পাথওয়ে কেন বলা হয় টিসিএস সাইকেলকে? Why TCS cycle is an আপু both catabolic and anabolic. এক্স্যাক্টলি, বোথ অ্যানাবলিক এন্ড ক্যাটাবলিক পাথওয়ে হচ্ছে এখানে হবে। এখানে ক্যাটাবলিজম হবে, ক্যাটাবলিজম হয়ে আমরা কি পাবো বলতো? কোনো কিছু ক্যাটাবলিজম মানে কি, সেটা ব্রেকডাউন করে আমরা কিছু পাই। এখানে আমরা এটিপি পাবো, এখানে কার্বন ডাইঅক্সাইড পাবো, তাই না? ওয়াটার পাবো। তো ওয়াটারটা ডিরেক্টলি বলবো না, আমরা মেইনলি বলবো এখানে কার্বন ডাইঅক্সাইড পাবো, আর হচ্ছে আমরা এখানে এটিপি পাবো। এইগুলো যখন আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যাবে, আমি এটিপি পাবো। তো এটা হচ্ছে আমার ক্যাটাবলিক ফেজ, মানে এটাকে অ্যাসিটাইল কোয়েকে ব্রেকডাউন করে আমি এগুলো পাচ্ছি। অ্যানাবলিক ফেজ মানে আমি এখান থেকে অনেক কিছু সিনথেসিস করতে পারছি। এই দেখো এখানে সাইট্রেট ছিল না, এই সাইট্রেট থেকে আমি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে পারি। তারপরে এখান থেকে আমি আর কি পারি, কোলেস্টেরল সিনথেসিস করতে পারি, স্টেরয়েড সিনথেসিস করতে পারি, বাইল অ্যাসিড সিনথেসিস করতে পারি সাইট্রেট থেকে। তারপর দেখো আলফা কিটোগ্লুটারেট ছিল, আলফা কিটোগ্লুটারেট থেকে আমি গ্লুটামেট সিনথেসিস করতে পারি। দেন মানে এখানে এই যে আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, এখান থেকে না আমার হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের পাথওয়ে এগুলো শুরু হয়। ঠিক আছে, এখানে ধরো তোমার গ্লুটামেট থাকে, গ্লুটামেট একটা গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, এটা একটু পরে আমি পড়াচ্ছি। গ্লুটামেট থাকে, গ্লুটামেট ওই গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে এখান দিয়ে এন্টার করে এই সার্কেলটাকে রিভার্স করে, গ্লাইকোলাইসিসকে রিভার্স করে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, আমি একটা হ্যান্ডমেড একটা চার্ট করেছি সহজ করে তোমাদের জন্য, গ্লুকোনিওজেনেসিসটা সহজ করার জন্য, কারণ এটা একটু খুব কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স লাগে আমার কাছে, তোমাদের কাছেও লাগে আমি জানি, প্রায়ই বলো তোমরা এটা। তো আচ্ছা, ওইটা অবশ্য অতটাও ইম্পর্টেন্ট না, যারা অনেক ভালো করতে চাও বা খুব রেয়ার এখান থেকে প্রশ্ন করে। আর রিটেনে হচ্ছে আসলে তোমরা অনেকে শর্ট নোট আসে, তো তোমরা অন্য কোনো কোয়েশ্চেন অ্যান্সার করো, বা যারা ভালো পারো তারা অ্যান্সার করে ফেলতে পারো। তো আমরা যেখানে ছিলাম, যেখান থেকে গ্লুকোনিওজেনেসিসের বিভিন্ন গ্লুকোনিওজেনেসিস হতে পারে, মানে গ্লুকোজ তৈরি হতে পারে এখান থেকে, আমার সাইট্রেট থেকে অনেক কিছু তৈরি, ফ্যাটি অ্যাসিড, বাইল অ্যাসিড, স্টেরয়েড, তারপর আলফা কিটোগ্লুটারেট থেকে আমি গ্লুটামেট পেতে পারি, তাই না, ট্রান্সামিনেশনের মাধ্যমে, অ্যাসপার্টেট পেতে পারি এখান থেকে, সাকসিনাইল, এখান থেকে সাকসিনাইল কোয়ে, তাই না, সরি অক্সালো অ্যাসিডেট থেকে আমি অ্যাসপার্টেট পাই। হ্যাঁ, অক্সালো অ্যাসিডেট যেটা এই যে এখানে, অক্সালো অ্যাসিডেট থেকে আমি অ্যাসপার্টেট পেতে পারি, ট্রান্সামিনেশনের মাধ্যমে পাই এটা। তো এগুলোই মোটামুটি ছিল হচ্ছে অ্যামফিবলিক পাথওয়ে হওয়ার পিছনের যে রিজন সেটা। আচ্ছা, এছাড়া যদি জিজ্ঞেস করে যে হচ্ছে গিয়ে ইনহিবিটর, টিসিএস সাইকেলের ইনহিবিটর কি কি আছে, একটু মানে ভালো, মানে এটা হচ্ছে নাইস টু নো, বলতে পারবা কেউ টিসিএস সাইকেলের ইনহিবিটর কে আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই জিনিসগুলো না ট্রিকি প্রশ্ন, হঠাৎ করে জিজ্ঞেস করলে আমরা কেউ পারি না, কিন্তু আমরা যখন তোমার এই যে স্যালিন ফিচার গুলো পড়ি, আমরা কিন্তু ঠিকই রেগুলেশনটা পড়ি, কিন্তু হঠাৎ করে যখন জিজ্ঞাসা করা হয় যে লাইক আমার ভাইবাতে, তখন আমরা পারি না। না পারার কারণটা হচ্ছে আমরা টেকনিক্যালি পড়ি না। একটু যদি ট্রিক্স খাটাও তাহলে দেখো, টিসিএস সাইকেলের থেকে আমার লাস্ট, আমি এই সাইকেলটা কেন করবো বলো তো, আমার লাভটা কি? লাভটা হচ্ছে আমি এটিপি পাবো, রাইট? এটিপি হচ্ছে আমার এনার্জি কারেন্সি বলা যায়, তাই না, যে আমি এখান থেকে এনার্জি পাবো। তো এই যে এটিপিটা, যদি কোনো কারণে, এটিপির জন্যই তো আমার এই সাইকেলটা করতে হবে, তো যদি কোনো কারণে এটিপি বেশি হয়ে যায়, তখন আমার এই সাইকেলটা ইনহিবিট হবে। তারপর আবার দেখো যে যদি কোনো কারণে আমার এনএডিএইচ, এই যে এনএডিএইচ, তার রিডিউসড এনএডিএইচ, তারপরে
সাইট্রেট, এই যে প্রোডাক্ট, এই সাইট্রেটটা বেশি হয়ে গেলে, যদি কোনো ক্ষেত্রে সাইট্রেটের কনসেন্ট্রেশন বেশি হয়, তখন আমার টিসিএস সাইকেলটা ইনহিবিট হবে। এটা মনে রেখো, এটা ফার্স্ট প্রোডাক্ট, তো সাইট্রেট বেশি হলে ইনহিবিটেড হবে। তারপর হচ্ছে তোমার এটিপি বেশি হলে ইনহিবিটেড হয়ে যাবে। দেন তোমার রিডিউসড কোএনজাইম গুলো যদি বেশি হয়ে যায়, রিডিউসড অবস্থায় এনএডিএইচ বা রিডিউসড এনএডিএইচ, এফএডিএইচ2, এগুলো যখন বেশি কনসেন্ট্রেশনে থাকবে, তখন আমার আর এনার্জির দরকার নাই, তখন আমার অনেক এটিপি তৈরি হচ্ছে এমনিতে, তখন আমার টিসি সাইকেলটা এমনি ইনহিবিট হয়ে যাবে। সব সাইকেলের ক্ষেত্রে মনে রাখবা, প্রোডাক্ট বা ওই সাইকেলের থেকে আমি যা যা পাচ্ছি সেই জিনিসগুলো যদি বেশি পরিমাণে থাকে, ওইটার যে প্রোডাক্ট গুলা সেগুলো বেশি থাকলে ওই সাইকেলটা ইনহিবিট হবে। ঠিক উল্টাটা হবে, কখন এটা স্টিমুলেটেড হবে, যখন আমার এডিপিটা বেশি থাকবে, মানে আমার এটিপি দরকার, তারপর এনএডিটা বেশি থাকবে, তারপরে হচ্ছে এফএডিটা বেশি থাকবে, মানে রিডিউসড অবস্থায় না আর কি, অক্সিডাইজড অবস্থায়। বা বুঝতেই পেরেছো আশা করছি। আরেকটা প্রশ্ন করে, খুব সহজ প্রশ্ন, এই সাইকেল থেকে উত্তর দেওয়া যায়। দেখো যে হুইচ ভিটামিনস প্লে কি রোল ইন টিসিএ সাইকেল, টিসিএ সাইকেলে কোন ভিটামিন গুলো কি রোল প্লে করে, কেউ কে বলতে পারবে? এই যে এখানেই আছে ভিটামিন, কি ভিটামিন? থায়ামিন আছে, তাই না? থায়ামিনটা হচ্ছে থায়ামিন পাইরোফসফেট, এটা একটা ভিটামিন, এটা হচ্ছে এখানে কাজ করে। থায়ামিন পাইরোফসফেট, এটা এখানে লেখা নেই, বা টিপিপি আছে বইতে। থায়ামিন পাইরোফসফেটটা হচ্ছে আমরা জানি ভিটামিন বি1 বা থায়ামিন বলা হয়। তারপর দেখো টিপিপির পরে কি, নায়াসিন আছে, তাই না? থায়ামিন পরে নায়াসিন আছে, নিকোটিনামাইড, এটাও আসছে, তাই না? তারপরে কি, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড বা ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। মোট কথা, তারপরে কি, প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিডে হচ্ছে এখানে কি পাই আমরা, কোএনজাইম এ, তাই না? লাইপোইক অ্যাসিড, এগুলো হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিডের তোমার ভিটামিনস কার্ডে তোমরা পড়েছো এগুলো। তাহলে সহজ ভাষায় বলতে গেলে ভিটামিন বি1, বি2, বি3, বি5, এই 4টা ভিটামিনই হচ্ছে আমার, ঠিক আছে? ভুল হবে জিনিসটা? আর আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এরপরে আমাদের দেখো কি আছে, টিসিএস সাইকেল আর গ্লাইকোলাইসিস এর মধ্যে যদি ডিফারেন্স করতে বলে, তোমরা নিজেরা বলো তো, টিসিএস সাইকেল আর গ্লাইকোলাইসিস এর মধ্যে পার্থক্য করতে বলে কি বলবা? টিসিএস গ্লাইকোলাইসিসটা হচ্ছে বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক পাথওয়ে, তাই না? অ্যারোবিকও আছে, অ্যানারোবিক আছে। টিসিএস সাইকেলটা কিন্তু অবশ্যই মাস্ট অ্যারোবিক, নেভার এভার এটা অ্যানারোবিক পাথওয়েতে কখনোই তোমার পসিবল না, ঠিক আছে? এটা মনে রাখবা। টিসিএস সাইকেল অলওয়েজ অ্যারোবিক, এর জন্য আরবিসি তে কখনো টিসিএস সাইকেল হয় না, ঠিক আছে? আরবিসি তে, কারণ তো এটা মনে রেখো যে হচ্ছে যে কোনো জায়গায় টিসিএস সাইকেলটা অ্যারোবিক পাথওয়ে মাস্ট, আর গ্লাইকোলাইসিসটা হচ্ছে বোথ অ্যারোবিক অ্যানারোবিক দুটোই হতে পারে। তারপর দেখো, একটা গ্লাইকোলাইসিসে লাস্টে গিয়ে আমি কি পাই, আমার 8টা এটিপি পেয়ে যাচ্ছি, বাট একটা গ্লুকোজ, মোট কথা একটা গ্লুকোজ ব্রেকডাউন করলে গ্লাইকোলাইসিস স্টেপে আমি 8টা এটিপি পাই। সেটা যদি হয় তোমার অ্যারোবিক গ্লাইকোলাইসিস, আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে 2টো এটিপি, তাই না? কিন্তু যদি একটা গ্লুকোজ, মানে একটা গ্লুকোজ ব্রেকডাউন করলে আমার 2টা পাইরুভেট হয়, তো 2টা পাইরুভেট থেকে আমার 2টা অ্যাসিটাইল কোয়ে হয়। মনে রেখো, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা এটিপি পাই, তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে আমি পাচ্ছি 24টা এটিপি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ডিফারেন্স হতে পারে। তারপরে এটার সাবস্ট্রেট, এটার প্রোডাক্ট, গ্লাইকোলাইসিসে তো বুঝতেই পারছো, গ্লুকোজটা হচ্ছে সাবস্ট্রেট, আর প্রোডাক্ট হচ্ছে আইদার তোমার পাইরুভেট অথবা তোমার ল্যাকটেট। ডিসিএস সাইকেলে কিন্তু সাবস্ট্রেট শুরুই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে দিয়ে, আর প্রোডাক্ট তো তোমরা বলেইছো, কার্বন ডাইঅক্সাইড, তারপরে রিডিউসড যে কোএনজাইম গুলো আছে, এটিপি, এগুলো হচ্ছে প্রোডাক্ট। এভাবে ডিফারেন্স গুলো সাজিয়ে বলে ফেলবে। টিসিএস সাইকেল আরবিসি তে হয় কিনা আমি অলরেডি বলে ফেলছি, তাই না? টিসিএস সাইকেল আরবিসি তে হবে না। কেন হবে না? কারণ এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হওয়ার কারণে টিসিএস সাইকেলটা আরবিসি তে হওয়া সম্ভব না, এটা একটা ব্যাপার। অলওয়েজ অ্যারোবিক কন্ডিশন ছাড়া টিসিএস সাইকেলটা কখনো হয় না। এটা একটা প্রশ্ন চলে গেল। আচ্ছা, এরপর আমাকে একটা কথা বলো তো, অক্সালো অ্যাসিটেট, এটাকে টিসিএস সাইকেলের ক্যাটালিস্ট বলা হয়, তাই না? কেন ক্যাটালিস্ট বলা হয় এটাকে? বলার অভ্যাস করতে হবে, যে অভ্যাস যত বেশি করবা তার ভাইবাটা তত বেশি সুন্দর হবে। আর এই সেশন গুলো তোমাদের আসলে নামগুলোই দেখো, ভাইবা স্পেশাল, মানে তোমাদের ভাইবার জন্যই আসলে মেনলি এই বইটা বা এই সেশন গুলা হচ্ছে। আচ্ছা, ক্যাটালিস্ট মানে কি? দেখো, ক্যাটালিস্ট মানে হচ্ছে সেই সব সাবস্টেন্স যারা হচ্ছে একটা রিয়াকশনের শুরুতে থাকে এবং এট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন। ক্যাটালিস্ট মানে হচ্ছে একটা এনজাইম, ক্যাটালিস্ট শব্দটা হচ্ছে এনজাইমের সমার্থক শব্দ বা সিনোনিম, ঠিক আছে? একটা রিয়াকশনের এন্ডে গিয়ে ওই জিনিসটা যদি আবার আনচেঞ্জ থাকে, এনজাইম গুলো কি হয়, একটা রিয়াকশন শুরু হয়, তারপর এই রিয়াকশনের পরে ওরা আনচেঞ্জড অবস্থায় থাকে। ঠিক তেমনি ভাবে অক্সালো অ্যাসিটেটও টিসিএস সাইকেল শুরু করার সময় অ্যাসিটাইল কোয়েটার সাথে অক্সালো অ্যাসিটেটটা বাইন্ড করে, এবং এই পুরা একটা সাইকেল হওয়ার পরে অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে একটা অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে এরকম কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারে কনভার্ট হয়েছে। অ্যাসিটাইল কোয়ে কিন্তু একটা 2 কার্বন কম্পাউন্ড, ঠিক আছে? এটা কিন্তু এই ভাইবা কোয়েশ্চেন, অ্যাসিটাইল কোয়েতে কয়টা কার্বন থাকে?
সাইট্রেট যেমন হচ্ছে আমরা বলেছি এটা একটা সাইট্রিক অ্যাসিড, তাই না, বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা এখানে 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, এটা একটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। ঠিক তেমনি ভাবে অ্যাসিটাইল কোই হচ্ছে একটা 2 কার্বন কম্পাউন্ড। দেখো তাহলে খেয়াল করে, এখান থেকে একটা কার্বন চলে গেল, এখানে আরেকটা কার্বন বের হয়ে গেল, 2টা কার্বন কিন্তু বের হয়ে গেছে। আবার সাইকেলটা ঘুরে কিন্তু সেই অক্সাল অ্যাসিডেটটা আগের মতোই আছে। তার মানে অক্সাল অ্যাসিডেট রিমেইনস আনচেঞ্জড এট দ্য এন্ড অফ দিস, একটা সাইকেলের শেষে, এট দ্য এন্ড অফ দ্য সাইকেল। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি অক্সাল অ্যাসিডেটটা হচ্ছে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে টিসিএস সাইকেল, ঠিক আছে। কি আর এরপরে প্রশ্নের মধ্যে গ্লুকোনিওজেনেসিসটা আসবে টিসি সাইকেলের পর। আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে বলেছি। এখানে যে কমপ্লেক্স গুলো আছে, এই ছবিটা না আঁকার শিখো, বুঝছো? এটা রিটেন ভাইবার সব জায়গায় লাগে। গ্লুকোনিওজেনেসিস এটা হচ্ছে আপুরা লিখা, খুব তাড়াহুড়া করে লিখছি এটা, বুঝছো? খুবই তাড়াহুড়া করে লিখা, খুবই বাজে হাতের লেখা। ইগনোর মাই ব্যাড হ্যান্ড রাইটিং প্লিজ। তো এটা কি দেখা যাচ্ছে গ্লুকোনিওজেনেসিসটা, চার্টটা? এখান থেকে অনেক প্রশ্ন করে। আমি পার্সোনালি সাজেস্ট করব, যদি রিটেন ইকুয়েশন এরকম কোনো কোয়েশ্চেন আসে যে পুরো পাথওয়েটা লিখতে বলেছে, তাহলে যদি অন্য অ্যান্সার গুলো পারা থাকে তাহলে এটা না অ্যান্সার করাই ভালো, কারণ আমাদের অনেক কিছু লিখতে হয়, তাই না, অনেক বড় অ্যান্সার। তো কিন্তু এটা ভাইবার জন্য তো পারতে হবে, তাই না, আমরা তো কোনো কিছু বাদ দিয়ে যেতে পারি না। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে আমার গ্লুকোজ মানে নন কার্ব মানে অন্যান্য প্রোডাক্ট গুলা থেকে, ঠিক আছে, অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে সেখান থেকে আমি হচ্ছে গ্লুকোজ তৈরি করব, ঠিক আছে। সেটা হতে পারে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, মেইনলি আসলে এটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকেই তৈরি করা হয়, এজন্যই গ্লুকোনিওজেনেসিস বলা হচ্ছে। তার মানে গ্লাইকোজেন থেকে, মানে সরি আমি একটু বলেছি, গ্লাইকোজেন থেকে হতে পারে না, ব্যাপারটা হচ্ছে এরকম যে এখান থেকে আলটিমেটলি আমি এন্ড প্রোডাক্ট হিসেবে গ্লুকোজ পাবো বা গ্লাইকোজেনও তৈরি করতে পারি। নর্মালি গ্লুকোজটাই তৈরি করা হয়, ঠিক আছে। তো বিভিন্ন নন কার্বোহাইড্রেট সোর্স, যেমন ধরো কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে, ঠিক আছে, বা কিছু ফ্যাটের কিছু কম্পোনেন্ট থেকে, যেমন ফ্যাটের থেকে আমরা জানি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাই, এই গ্লিসারল থেকে আমি গ্লুকোনিওজেনেসিস করতে পারি। আবার আমি অলরেডি তোমাদের বলেছি কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেটাকে আমরা বলি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তাই না? তোমরা এটা হচ্ছে বায়োফিজিক্স কার্ডে পড়েছো, তোমাদের ছোট ভাই বোনরা যারা এখন ফার্স্ট ইয়ারে পড়ছে ওদেরকে আমি সেদিন এটা পড়াইছি, মানে ওদেরকে প্রায় পড়াই, তোমাদেরকেও পড়াইছি অনেকবার। তো ওরা এখন এগুলো পড়তেছে ফার্স্ট কার্ডের দিকে, যে কোনটা অ্যাবসলিউট গ্লুকোজেনিক, কোনটা অ্যাবসলিউট কিটোজেনিক। তোমাদের ইতোমধ্যে মুখস্থ থাকার কথা, না হলেও সমস্যা নেই, আবার দেখে নিবা, যত দেখবে তত বেশি মনে থাকবে। এখন আসো, এই যে আমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, যেমন ধরো তোমার অনেক গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, যেমন ধরো মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন, তারপর কি আছে গ্লাইসিন, অ্যালানিন, প্রোলিন, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে এদেরকে আমরা বলি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলোর এন্ড প্রোডাক্ট কি জানো? এই যে আমার কার্সরের দিকে তাকো, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা আমি একটু দেখি আমি ইঙ্ক অ্যানোট করতে পারি কিনা। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, এটা হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের এন্ড প্রোডাক্ট, বা হচ্ছে একদম লাস্টে কি গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলা বা ওই অ্যামাইনো অ্যাসিড গুলাকে যদি তুমি ব্রেকডাউন করো, লাস্টে গিয়ে তুমি অক্সালো অ্যাসিডেট পাবা। এই অক্সালো অ্যাসিডেটটা দেখো, এই জিনিসটা তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা এই পুরো ছবিটা হচ্ছে গ্লাইকোলাইসিস, উপরের দিকের পার্টটা হচ্ছে গ্লাইকোলাইসিসের পুরোটা উল্টা করা হয়েছে, রিভার্স করা হয়েছে। তো অক্সালো অ্যাসিডেট থেকে আমি কি পাই? অক্সালো অ্যাসিডেট থেকে আমি ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভেটটা কি আছে মনে আছে? এই যে পাইরুভেট এন্ড প্রোডাক্ট গ্লাইকোলাইসিসের, সেইটা ঠিক উপরের স্টেপ ফসফোইনল পাইরুভেট। তো অক্সালো অ্যাসিডেট থেকে ফসফোইনল পাইরুভেট হয়। এখানে একটা এই রিঅ্যাকশনটাকে রিভার্স করার জন্য বা ইউনিডিরেকশনাল করার জন্য এই যে এই এনজাইমটা লাগে, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, ঠিক আছে। ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, এই এনজাইমটা খুব দরকার হয়, এই এনজাইমটা এখানে হচ্ছে গিয়ে লাগে। তারপর দেখো হচ্ছে এটা ছিল একটা পার্ট যে আমি বলেছিলাম মানে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড থেকে আমি যদি পেতে চাই তাহলে আমি এই দিক থেকে এইভাবে আগাবো, ফসফোইনল পাইরুভেট পাবো, সে তারপর এখানে সবই কিন্তু রিভার্সিবল। এটা জানো তো তোমরা? কেউ বলতে পারবে কোন 3টা রিঅ্যাকশন ইরিভার্সিবল ছিল? সেই 3টা রিঅ্যাকশনকে জাস্ট আমি রিভার্স করার জন্য এখানে এনজাইম ইউজ করব, আর বাকি সব তো রিভার্স এমনিই হয়ে যায়। তো ফসফোইনল পাইরুভেট থেকে 2 ফসফোগ্লিসারাইড পাবো, 2 ফসফোগ্লিসারাইড থেকে পাবো 3 ফসফোগ্লিসারাইড। এই এনজাইম গুলো ওই মানে গ্লাইকোলাইসিস পাথওয়ের এনজাইম গুলোই। 3 ফসফোগ্লিসারাইড থেকে পাবো হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারাইড। 1,3 বিসফসফোগ্লিসারাইড থেকে আমরা জানি গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট পেতে পারি। গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট থেকে পাবো হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট
থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট করতে, এটা যেহেতু একটা ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন ছিল গ্লাইকোলাইসিস পাথওয়েতে, তাই এটাকে রিভার্স করার জন্য আমার একটা রেট লিমিটিং এনজাইম লাগবে, যেমনটা এই জায়গাটায় লেগেছিল। আমরা জানি ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট এটা একটা ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন, তাই আমরা এখানে যাওয়ার জন্য এখানে আমাদের এনজাইম লাগে। ঠিক তেমনি ভাবে অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফোইনল পাইরুভেট করতে একটা এনজাইম লাগছে বলছি। আবার এখানে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আমরা যে বলেছিলাম না একটু আগে যে গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং এনজাইম কোনটা, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হচ্ছিল, সেই ইন প্রেজেন্স অফ হচ্ছিল কোন এনজাইমটা বলতো, ফসফোফ্রুক্টোকাইনেজ, ওইটাই ছিল হচ্ছে ওদের রেট লিমিটিং এনজাইম। কিন্তু এখানে হবে ঠিক ফসফোফ্রুক্টোকাইনেজ আপু। তো ওই রিঅ্যাকশনটাকে যদি আমি রিভার্স, ওটা তো ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন ছিল, ওটাকে যদি আমি রিভার্স করতে চাই আমার লাগবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এই এনজাইম, সরি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ টেস্ট, এই এসিটা ই করো না, এটা একটু ভুল হয়েছিল। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট করতে, মানে গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং স্টেপটাকে রিভার্স করতে আমার নতুন একটা এনজাইমের সাহায্য লাগছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। তারপর গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তো একটা রিভার্সিবল রিঅ্যাকশন, তার ফলে আমি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ইজিলি গ্লুকোজ 6 ফসফেট পেয়ে যাব। পরের রিঅ্যাকশনটা মানে গ্লাইকোলাইসিসের ফার্স্ট রিঅ্যাকশনটা আবার হচ্ছে তোমার ইরিভার্সিবল ছিল, তাই না? গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট করছিলাম আমরা ওখানে। কি এনজাইম ছিল বলতো ওখানে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট করতে কোন এনজাইমটা লাগে আপু? হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ, তাই না? কিন্তু এখানে গ্লুকোজ 6 ফসফেট থেকে যখন আমি গ্লুকোজ করব, মানে ওই রিঅ্যাকশনটাকে রিভার্স করবো, এনজাইমটাও আমার চেঞ্জ হবে, তখন আমার লাগবে গ্লুকোজ 6 ফসফেটেজ। মানে সহজ ভাষায় বলতে গেলে যে আমি যেখান থেকে যা করছি তার নাম অনুসারে, দেখো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট করছি, তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। আবার গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ করছি, গ্লুকোজ 6 ফসফেটেজ। দুইটা এনজাইমের নাম অলরেডি মুখস্থ হয়ে গেছে। আর একটা বললাম যে ফসফোইনল পাইরুভেট, মানে অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফোইনল পাইরুভেট যখন করব, তখন এনজাইমের নামটা হবে এই যে ফসফোইনল পাইরুভেটের উপর, কারণ এটা গ্লাইকোলাইটিক পাথওয়ের একটা কম্পোনেন্ট, এই জন্য ওর মনে রাখবো ওর স্ট্রেংথ বেশি, তাই ওই এনজাইমের নামটাতে ওর প্রভাবটাকে বেশি খাটায়। এখানে ফসফোইনল পাইরুভেট এটা তো বুঝছো। আর কার্বক্সিকাইনেস পার্টটা মনে রাখবা, যে অক্সালোঅ্যাসিটেট থেকে এইভাবে হচ্ছে আমার তৈরি হচ্ছে, মানে যদি আমি একটা যে কোনো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, আমি যে নামগুলো বললাম মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, আর্জিনিন, হিস্টিডিন, গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টেট, এই এনজাইম গুলা, এই অ্যামাইনো অ্যাসিড গুলা, যে কোনো অ্যামাইনো অ্যাসিড গুলো, এদের মধ্যে থেকে সব অ্যামাইনো অ্যাসিড থেকে আমি এই পাথওয়ের মাধ্যমে গ্লুকোজ তৈরি করতে পারবো। এখন আসি যে ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলের কিছু ইন্টারমিডিয়েটস আছে, তাই না? আমি পড়ানোর সময় একটু আগে বলছি, যেমন ধরো সাইট্রেট আছে, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, ম্যালেট, এরকম আরো অনেক কিছু আছে। তুমি কয়েকটা দেখেছি, দেখো এই ইন্টারমিডিয়েটস গুলা থেকে আমি কিভাবে গ্লুকোজ তৈরি করতে পারি এটাই জানতে হবে। তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে এই যে রেড কালারের ডিমার্কেটিং ডট ডট দিয়ে যে পার্টটুকু আমি একটা রেক্টেঙ্গুলার একটা রিজিয়ন দেখিয়েছি, এই পার্টটাকে আমি মাইটোকন্ড্রিয়া বোঝাতে চেয়েছি। আর বাকি পুরা যে পার্টটা আছে, মানে আমরা জানি গ্লাইকোলাইসিস তো হয় সাইটোসলে, তাই না? এই বাকি পুরাটা হচ্ছে আমার সাইটোসলে হচ্ছে। তো এইটাই হচ্ছে একটু মানে মনে রেখো। তো আমি এখানে দেখো যে আমার গ্লুটামেট হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এই অ্যামাইনো অ্যাসিড থেকে আমি কিভাবে গ্লুকোজ তৈরি করতে পারি? গ্লুটামেট অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে, খেয়াল করো, ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে আলফা কিটোগ্লুটারেট তৈরি করতে পারে, ঠিক আছে? গ্লুটামেট ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে আলফা কিটোগ্লুটারেট তৈরি করতে পারে। তো আলফা কিটোগ্লুটারেট একটা টিসিএস সাইকেল, একটা ইন্টারমিডিয়েট, ও টিসিএস সাইকেলে ঢুকে যাবে সুন্দর মতো, সাকসিনাইল কোয়ে হয়ে ম্যালেট হবে, এরকম অনেকগুলো কম্পোনেন্ট, এখানে ডট ডট মানে এখানে পুরো সাইকেলটাই হবে। তারপর ম্যালেট হবে, এই ম্যালেটটা করবে কি, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে চলে যাবে, ঠিক আছে? এটাকে বলে ট্রান্সলোকেশন, একটা জায়গা থেকে একটা অর্গানেলিতে চলে যাবে। মাইটোকন্ড্রিয়াতে ট্রান্সলোকেট থেকে সাইটোপ্লাজমে ট্রান্সলোকেট করবে। সাইটোপ্লাজমে ট্রান্সলোকেট করার পর এই ম্যালেটটা থেকে আমি ডিরেক্ট কি তৈরি হবে জানো? অক্সালো অ্যাসিডেট তৈরি হবে। এই যে দেখো আমি এখানে ম্যালেট থেকে এই যে অক্সালো অ্যাসিডেট, এই অক্সালো অ্যাসিডেট থেকে আমি ডিরেক্ট ফসফোইনল পাইরুভেট পেয়ে যেতে পারি। কিভাবে পেতে পারি? ইন প্রেজেন্স অফ ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। তারপর আবার ওই পুরো স্টেপটা আগের মতো হয়ে একদম গ্লুকোজ পেয়ে যাবে। উল্টা করবো, গ্লাইকোলাইসিসকে জাস্ট উল্টা করবো, এবং এটার যে রেট লিমিটিং স্টেপ গুলো ছিল, সেই যেগুলো ছিল আমার ইউনিডিরেকশনাল, সেই ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন গুলাকে আমি জাস্ট খালি রিভার্স করার জন্য এনজাইম গুলাকে পরিবর্তন করব। তো এখানে তিনটা এনজাইমের কথা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আরেকটা এনজাইম লাগে, দেখো এই এনজাইমটার কথা আমি এখন বলবো, যে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট, ঠিক আছে? পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট করতে গেলে এখানে এই যে পাথওয়েটা আছে, বা আমরা জানি এইখানে একটা এনজাইম লাগে পাইরুভেট কার্বক্সিলেজ, তাই না?
পাইরুভেট কার্বক্সিলেস একটা এনজাইম লাগছে। এই পাইরুভেট কার্বক্সিলেস এনজাইমটা হচ্ছে একটা রেট লিমিটিং এনজাইম, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে পারো। তো আমরা মোটামুটি, তারপরে হচ্ছে দেখো প্রোপায়োনেট, এটা আরেকটা কথা। আমার কাছে যদি প্রোপায়োনেট থাকে বা আমার কাছে অনেকগুলো ফ্যাটি অ্যাসিড ছিল, ফ্যাটি অ্যাসিড থেকে আমি কি পেলাম? ফ্যাটি অ্যাসিড মানে আমার কাছে অনেকগুলো লিপিড আছে, সহজ ভাষায় বলি আমার কাছে অনেক লিপিড আছে বা ফ্যাট আছে। ওই লিপিড গুলো ব্রেকডাউন করে আমি ফ্যাটি অ্যাসিড পেলাম এবং গ্লিসারল পেলাম। দেখো আমার কার্সারের দিকে তাকাও, আমি অলরেডি বলেছি গ্লিসারলটা, এই যে গ্লিসারলটা কিসে কনভার্ট হয়? গ্লিসারল 3-ফসফেটে কনভার্ট হবে। এই গ্লিসারল 3-ফসফেটটা ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেটে কনভার্ট হবে। গ্লিসারল থেকে গ্লিসারল 3-ফসফেট, গ্লিসারল 3-ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট, যেটা কিনা আমার একটা গ্লাইকোলাইসিসের একটা কম্পাউন্ড, মানে একটা ইন্টারমিডিয়েট ছিল তারপরে এখান থেকে গ্লিসারল 3-ফসফেট হবে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ এইভাবে পাস হবে। তো আমি গ্লিসারল গেল, এখন আসি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড থেকে আমি কি পাই? বিটা অক্সিডেশনের মাধ্যমে যদি আমি ফ্যাটি অ্যাসিড, সেটা যদি একটা ইভেন নাম্বারের ফ্যাটি অ্যাসিড হয় বা একটা জোড় সংখ্যার ফ্যাটি অ্যাসিড হয়, তাহলে আমি শুধুমাত্র অ্যাসিটাইল কোয়ে পাবো, ঠিক আছে? তো এই অ্যাসিটাইল কোয়েটা খুব সুন্দর মতো হচ্ছে কি আমার এখান থেকে টিসিএস সাইকেলের হয়ে সুন্দর মতো এখানে ম্যালেটেজ হবে, ম্যালেট থেকে আবার এইভাবে হচ্ছে কি গ্লুকোজ তৈরি করবে। আর সেটা যদি হয় তোমার অড নাম্বার বা বেজোড় সংখ্যার একটা ফ্যাটি অ্যাসিড, আমরা একটা জিনিস পাই, তাই না? প্রোপায়োনেট পাই ওখানে। মনে রেখো অড নাম্বারে কিন্তু একটা প্রোপায়োনেট এক্সট্রা পাওয়া যায়, যার কারণে আমরা একটা অ্যাসিটাইল কোয়ে কম পাই ওখানে। তো এই যে প্রোপায়োনেটটা, এই প্রোপায়োনেটটা কিভাবে হয়? বিটা অক্সিডেশন থেকে পাওয়া এই প্রোপায়োনেটটা সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়ে যায়। প্রোপায়োনেট ইজ কনভার্টেড টু সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে থেকে ম্যালেট হয়, ম্যালেটটা আবার সাইটোপ্লাজমে এসে অক্সালোঅ্যাসিটেট হয়ে ফসফোনিল পাইরুভেটের মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হয়। এইভাবে আমার হচ্ছে গ্লুকোনিওজেনেসিস পাথওয়েটা হচ্ছে রানিং করতে থাকে। তাহলে বুঝতে পারছো নন কার্বোহাইড্রেট সোর্স মানে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থেকে, তারপর ফ্যাট থেকে কিভাবে আমি হচ্ছে গ্লুকোজ পেয়ে গেলাম। জিনিসটা কি সহজ হয়েছে নাকি আমি আরো কঠিন করে বলে ফেলেছি? বলো তো, কঠিন লাগছে? জি না আপু। বুঝতে পারছো সবাই? জি আপু, বুঝতে পারছি। বলি এখানে গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? গ্লুকোনিওজেনেসিসটা কিন্তু কখনো স্কেলেটাল মাসেলে হয় না, এটা একটু মাথায় রেখো। গ্লুকোনিওজেনেসিস স্কেলেটাল মাসেলে হয় না। কেন গ্লুকোনিওজেনেসিস স্কেলেটাল মাসেলে হয় না? স্কেলেটাল মাসেলে একটা এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, ঠিক আছে? তোমরা সবাই জানো, তারপর আমি বললাম এই যে আমরা জানি এই যে এনজাইমটা, এই এনজাইমটার কারণে যে আমাদের গ্লুকোজ 6-ফসফেট এই ফসফেটেস এই এনজাইম গুলো এখানে থাকে না, যার কারণে আমরা স্কেলেটাল মাসেলে এটা করতে পারি না। স্কেলেটাল মাসেলে হচ্ছে আমার গ্লুকোনিওজেনেসিস হবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা প্রশ্ন তোমাদেরকে আমি বললাম, ফ্যাট বার্নস ইন দ্য ফ্লেম অফ কার্বোহাইড্রেট, কেউ বলতে পারবা? এটা আমি বলে দিব না, এটা যারা একটু ভালো করতে চাও তাদেরকে জিজ্ঞাসা করে। ফ্যাট বার্নস ইন দ্য ফুয়েল অফ কার্বোহাইড্রেট, কেউ বলতে পারবা? না পারলে এটা দেখে নিবা, এটা এবিসি তে খুব সুন্দরভাবে দেয়া আছে, ঠিক আছে? এটা একটু সুন্দর মতো পড়ে নিবা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা আরেকটা কথা বলো তো, হাউ মেনি এটিপি, কয়টা এটিপি লাগে গ্লুকোনিওজেনেসিস এর ক্ষেত্রে? কেউ বলতে পারবা কয়টা এটিপি লাগে? 6টা। এক্স্যাক্টলি 6টা। একটা গ্লুকোজ বানাইতে মানে 2টা পাইরুভেট থেকে বা 2টা ল্যাকটেট থেকে একটা গ্লুকোজ বানাইতে আমার 6টা এটিপি লাগে। এটা একটু মনে রেখো, এটা একটা রেড মার্ক কোয়েশ্চেন, মানে মাস্ট টু নো টাইপের কোয়েশ্চেন। তারপর আচ্ছা, কি কন্ডিশনে গ্লুকোনিওজেনেসিস হয় বলো তো? কোন কন্ডিশনটাতে গ্লুকোনিওজেনেসিস হয়? ইউজুয়ালি কি আমার বডিতে গ্লুকোনিওজেনেসিস হয়? আপু গ্লুকোজের শর্টেজ হলে বডিতে Starvation. অনেকক্ষণ ধরে গ্লুকোজ। এক্স্যাক্টলি, স্টারভেশন বা হচ্ছে গিয়ে তোমার গ্লুকোজ, আমার বডিতে যখন গ্লুকোজ ইনটেকটা অনেক কম থাকবে তখন আমার গ্লুকোনিওজেনেসিস হবে। এক্স্যাক্টলি নর্মালি যেটা হচ্ছে আমরা স্টারভেশনের ক্ষেত্রে বলতে পারি, তাই না, গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, আর যদি জিজ্ঞেস করি যে আচ্ছা এসিটাইল কোয়ে কি গ্লুকোনিওজেনেসিস এর কোনো সাবস্ট্রেট, কি বলবা তোমরা অ্যানসারটা? এসিটাইল কোয়ে যদি জিজ্ঞেস করি যে এসিটাইল কোয়ে কি গ্লুকোনিওজেনেসিস এর কোনো সাবস্ট্রেট? না হ্যাঁ আপু। আপু। আপু, এক্স্যাক্টলি হ্যাঁ আপু ওটা হচ্ছে ভুল উত্তর, আর না আপুটা হচ্ছে সঠিক উত্তর। কেন না বলো তো? কারণ অ্যাসিটাইল কোয়ে থেকে পাইরুভেট করতে যে এনজাইমটা লাগে ওই রিঅ্যাকশনটা হচ্ছে স্ট্রিক্টলি ইরিভার্সিবল। অ্যাসিটাইল কোয়ে থেকে পাইরুভেট করতে যেই পার্টটা লাগবে, মানে যেই সিচুয়েশনটা লাগবে বা যেই এনজাইমটা লাগবে সেটা হচ্ছে স্ট্রিক্টলি ইরিভার্সিবল। যার কারণে অ্যাসিটাইল কোয়ে ডিরেক্টলি বা ও নিজে কিন্তু কখনো এই গ্লুকোনিওজেনেসিস করতে পারে না। অ্যাসিটাইল কোয়ে টিসি সাইকেলে ঢুকবে, নরমালি ঢুকে হচ্ছে আমার এনার্জি দিবে, ওর কাজ করে যাবে। বাট যদি আমার বডিতে আমার গ্লুকোনিওজেনেসিস বা আমি স্টারভেশনে আছি, হ্যাঁ, তো তখন স্টারভেশন মানে তো বুঝছো প্রলং টাইম যদি আমি কোনো কিছু না খেয়ে থাকি, সেটা হচ্ছে স্টারভেশন। আমরা যে ফাস্টিং করি, ফাস্টিং এর চেয়েও অনেক বেশি সময়, ঠিক আছে? ফাস্টিংটা কিন্তু নর্মালি স্টারভেশন না। স্টারভেশন তোমরা 3rd ইয়ার উঠে পড়বা, অ্যাকিউট স্টারভেশন, ক্রনিক স্টারভেশন, 7 to 10 days এরকম একটা সময়। আর ক্রনিকটা তো 14 দিনের বেশি হলে সেটা হচ্ছে ক্রনিক স্টারভেশন। তো এরকম একটা লং টাইম যদি কেউ খাবার দাবার না খায়,
মানে হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফুড না খায়, কেউ ধরো কেউ মরুভূমিতে আটকা পড়লো, এরকম সিচুয়েশনে স্টারভেশন, তো চিন্তা করো তার যদি বডিতে অনেক অ্যাসিটাইল কোয়ে থাকে তাও কোনো লাভ হবে না, কারণ অ্যাসিটাইল কোয়ে থেকে পাইরুভেট করতে আমার যে রিয়াকশনটা, মানে আমরা তো জানি এই রিয়াকশন গুলাকে আমরা ইরিভার্সিবল গুলাকে আমরা খুব সুন্দরভাবে করতে পারছি, আর যেগুলো ইরিভার্সিবল গুলাকে আমরা রিভার্স করার ট্রাই করেছি, তাই না, করে করে আমরা এই রিয়াকশনটাকে আমরা গ্লুকোজের দিকে নিয়ে গেছি। কিন্তু অ্যাসিটাইল কোয়ে থেকে পাইরুভেটের কনভার্সন হওয়ার যে রিয়াকশনটা, ওই রিয়াকশনটা হচ্ছে স্ট্রিক্টলি ইরিভার্সিবল, মানে এটাকে কোনোভাবেই রিভার্সিবল করা যায় না, যার কারণে অ্যাসিটাইল কোয়েটা গ্লুকোনিওজেনেসিসের কোনো সাবস্ট্রেট না, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। এটা হচ্ছে মানে গুড টু নো, ভালো জানলে ভালো, অনেক ভালো। তারপরে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে, কোনটা রেট লিমিটিং এনজাইমের নাম কি বলতে পারবা? গ্লাইকোজেনেসিস সহজভাবে মনে রাখো, গ্লাইকোজেনেসিসের রেট লিমিটিং গ্লাইকোজেনেসিস মানে কি বলতো? সিনথেসিস অফ গ্লাইকোজেন। তাহলে এটা রেট লিমিটিং এনজাইমের নাম হচ্ছে গ্লাইকোজেন সিনথেস, সহজ ভাষায় গ্লাইকোজেন সিনথেসিস হবে, যেটা করবে হচ্ছে গ্লাইকোজেন সিনথেস, যার কারণে এটা রেট লিমিটিং এনজাইম গ্লাইকোজেন সিনথেস। আর গ্লাইকোজেনোলাইসিসের হচ্ছে রেট লিমিটিং এনজাইমটা হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ, তাই না, এভাবে মনে রাখতে পারো। আরেকটা কোয়েশ্চেন আছে এখানে, এইচএমপি শান্ট থেকে বেশ কিছু প্রশ্ন আছে, ঠিক আছে। এইচএমপি শান্টের হচ্ছে ইম্পর্টেন্স কি, বা এইচএমপি শান্টের সাইট কোথায়, কম্পার্টমেন্ট কোথায়, রেট লিমিটিং স্টেপ কোথায়, ইম্পর্টেন্স বলতে পারবা কেউ আমাকে? এইচএমপি শান্টের দুইটা ইম্পর্টেন্স বলো তো, ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলতে পারবা? ক্লিনিক্যাল আপু রাইবোলোজ 5 ফসফেট। রাইবোলোজ 5 ফসফেট তৈরি করার পরে কি হয়? হেমোলাইসিস প্রিভেন্ট করে আপু, ওই যে NADP2S, এক্স্যাক্টলি, রিডিউসড NADH বা NADP2H, আপু সেটা এটা আরএনএ, আর ওটা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করে। রাইবোলোজ 5 ফসফেট থেকে তোমরা জেনেটিক্স কার্ডে পড়েছো, তাই না, এখান থেকে নিউক্লিক অ্যাসিড গুলো তৈরি হয়, ডিএনএ আরএনএ। এই দুইটি হচ্ছে মেন কথা। এছাড়াও এটা WBC তে একটা ইম্পর্টেন্ট ফাংশন করে, বলো তো কি করতে হেল্প করে? ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে। ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো পারো। আচ্ছা, এখান থেকে আরেকটা, যারা অনেক ভালো করো তাদের জন্য একটা প্রশ্ন, যে মেকানিজমটা জিজ্ঞেস করে যে এইচএমপি শান্টটা আরবিসি কে কিভাবে হিমোলাইসিস প্রিভেন্ট করতে প্রোটেক্ট করে, বা আরবিসি কে কিভাবে প্রোটেক্ট করছে, কেউ কি জানো? আপু রিডিউস গ্লুটাথিওন কে, মানে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটাকে এই যে অক্সিডাইজড আর রিডিউস গ্লুটাথিওনের যে কথাটা আছে এটাই বলতে হবে, যে এটা করে কি অক্সিডাইজড গ্লুটাথিওনকে রিডিউস গ্লুটাথিওন করে, ঠিক আছে। রিডিউস গ্লুটাথিওনটা হচ্ছে আমার বডিতে যে হাইড্রোজেন পারঅক্সাইড গুলো তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের বডির জন্য ক্ষতিকর। হাইড্রোজেন পারঅক্সাইডটা কিভাবে তৈরি হয় জানো? হিমোগ্লোবিনটা যখন আয়রনের সাথে বাইন্ড করে, বা অক্সিজেন, হিমোগ্লোবিন মানে তো এখানে ফেরাস ফর্মে থাকে, তাই না, হিমোগ্লোবিন যে আয়রনটা আর কি, তো ওই ফেরাস আয়রনটা যখন তোমার হিমোগ্লোবিনের সাথে, সরি আমি একটু ভুল বলছি, মানে স্লিপ অফ টাং হচ্ছে আর কি, হিমোগ্লোবিন বা ফেরাস আয়রনটা যখন আমার অক্সিজেনের সাথে বাইন্ড করে বা অক্সিডাইজড হয়, তখন এটা ফেরিক আয়রন হয়ে যায়, সাথে আমার একটা সুপার অক্সাইড আয়ন, মানে অক্সিজেন নেগেটিভ অক্সিজেন আয়ন তৈরি হয়ে যায়, ঠিক আছে, সহজ ভাষায়। তো এই নেগেটিভ অক্সিজেন, এটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভয়ঙ্কর ক্ষতিকর, আমাদের অনেক ক্ষতি করবে এই সুপার অক্সাইড আয়নটা, নেগেটিভ অক্সিজেন আয়ন, যেটা এই নেগেটিভ অক্সিজেনটাকে এই জন্য আমাদের বডিতে কনভার্ট হয়ে যায় হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডে, এটাও আমাদের জন্য খুব ক্ষতিকর। হাইড্রোজেন পারঅক্সাইডটা রিমুভ করার জন্য যেটা হয় সেটা হচ্ছে অক্সিডাইজড গ্লুটাথিওনকে ও রিডিউসড গ্লুটাথিওনে কনভার্ট করে। এই রিডিউস গ্লুটাথিওনটা করে কি জানো? রিডিউস গ্লুটাথিওনটা হচ্ছে একটা এনজাইমের অ্যাক্টিভিটি করতে হেল্প করে, সেটা হচ্ছে গ্লুটাথিওন পারঅক্সিডেস, যার কারণে পারঅক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড যেটা ছিল, ইন প্রেজেন্স অফ গ্লুটাথিওন পারঅক্সাইড ইজ কনভার্টেড টু ওয়াটার, ঠিক আছে, সহজ ভাষায়। তো হাইড্রোজেন পারঅক্সাইড তো ক্ষতিকর ছিল, কিন্তু ওয়াটার তো আমার জন্য ক্ষতিকর না, যার কারণে আরবিসি আর হেমোলাইসিস হয় না, আরবিসি ভালো থাকে। কিন্তু যদি কোনো কারণে এই সুপার অক্সাইড আয়ন বা হাইড্রোজেন পারঅক্সাইড আয়ন গুলা থেকে যাইতো, তাহলে আমার আরবিসির হেমোলাইসিস হয়ে যেত। আবার এখান থেকে যে রিডিউসড NADH2 যেটা, এটাই তো করছে মেনলি, এটার কারণেই মেনলি আমার হচ্ছে আমার আরবিসির যে বাইকনকেভ শেপটা আছে, ওই বাইকনকেভ শেপটা মেনটেন থাকছে। এটাই হচ্ছে মোট কথা। আর ফ্যাগোসাইটোসিসটা করে ঠিক তার উল্টাটা, ফ্যাগোসাইটোসিসটাকে এনহেন্স করে ও হচ্ছে এই সুপার অক্সাইড, এই ফ্রি রেডিক্যাল যেগুলো আর কি, নেগেটিভ অক্সিজেন আয়ন বা হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলাকে ও সিনথেসাইজটাকে বাড়ায় দেয়, মানে এগুলো তৈরি করে যেগুলো কিনা আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, এদেরকে লাইসিস করতে, এদের যে সেলগুলো আছে সেলকে তোমার লাইসিস করতে পারে, যার ফলে আমাদের ফ্যাগোসাইটোসিসটা খুব সহজে হয়ে যাচ্ছে। ফ্যাগোসাইটোসিস মানে কি? ফরেন পার্টিকেলকে কিল করে ফেলা, তাই তো, সেটাই করছে আর ডাব্লিউবিসি তে গিয়ে ঠিক উল্টা কাজ করছে। আর আরবিসি তে যেটা প্রোটেকশন দিচ্ছে, ডাব্লিউবিসি তে ঠিক তার উল্টা কাজ করে আমাদের শরীরকে প্রোটেকশন দিচ্ছে,
ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। এছাড়াও তোমার ডিটক্সিফিকেশন ফাংশন আছে, তাই না, লিভারে যেটা হচ্ছে, এখানে তোমার রিডিউস এনএডিএইচ এর একটা ফাংশন আছে, এটা একটু বলতে পারো। আচ্ছা, এগুলাই মোটামুটি ছিল। আচ্ছা, এখানে একটু বলো তো এইচএমপি শান্টে কয়টা এটিপি ইনভলভ হয়? আমি ক্লাসের শেষ পর্যায়ে আসছি, বুঝতে পারছি নো তো অনেক এটিপি। কোনো এটিপি এখানে মানে জিনিসটাকে কিভাবে বলবা, যে কোনো এটিপি ইউজড হয় বা প্রডিউস, এভাবে বলবা না কিভাবে বলবা? ডিরেক্টলি কোনো এটিপি প্রডিউস মানে ইউজ হয় না আর প্রডিউস হয় না। এখানকার সাবস্ট্রেট কি বলো তো এইচএমপি শান্টের? গ্লুকোজ 6 ফসফেট মেবি। গ্লুকোজ 6 ফসফেট, এটার নাম, এটার সিনোনিম গুলো মাঝে মধ্যে জিজ্ঞেস করে। এটার সিনোনিম কি আছে? পেন্টোজ ফসফেট পাথওয়ে, তাই না? আরেকটা আছে হচ্ছে ফসফোগ্লুকোনেট পাথওয়ে। তো এই ছিল মোটামুটি পড়া এখান থেকে। আর আচ্ছা, যারা একটু ভালো করো তাদের জন্য কিছু আরো প্রশ্ন আছে, একটু বলি। দুইটা প্রশ্ন মনে হয় আছে। হ্যাঁ, সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি জিনিসটা কি? কেউ বলতে পারবা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি বলতে কি বুঝো? আপু হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে তো ওই যে আরবিসি টাকে তো আর ওই যে হেমোলাইসিসটাকে প্রিভেন্ট করতে পারবে। ওই জন্য হচ্ছে করতে অ্যানিমিয়া পারবে বলে না। একটা, হ্যাঁ Exactly, অ্যানিমিয়া হয়, exactly. হেমোলাইটিক অ্যানিমিয়া। এক্স্যাক্টলি, হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। যাদের গ্লুকোজ জেনেটিক্যালি ডেফিসিয়েন্সি থাকে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইমটা, তাদের কিন্তু হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। আচ্ছা, এটা ছিল হচ্ছে এদের একটা ক্ষতিকর, কিন্তু যাদের এরকম ডেফিসিয়েন্সি থাকে তাদের একটা ভালোও হয়, মানে একটা উপকারও হয়। কেউ কি জানো একটা ডিজিজ তাদের হয় না? কেউ বলতে পারবা? মানে এটা এমনি পড়ালেখার বাইরে গল্প করার জন্য বলছি, ফোর্থ ইয়ারে উঠলে আরো ভালো পড়বা। এটা হচ্ছে ম্যালেরিয়া। এক্স্যাক্টলি, সব ম্যালেরিয়া না, হ্যাঁ, ফ্যালসিপারাম যে ম্যালেরিয়া আছে, আমরা অনেক ধরনের ম্যালেরিয়া আছে, ফ্যালসিপারাম যে ম্যালেরিয়াটা, এটাই মেইনলি তোমার হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া করে, মানে এটা অনেক ভয়ঙ্কর। তো পাহাড়ি এলাকায় তো অনেক বেশি হয়। তো ফ্যালসিপারাম ম্যালেরিয়াটা এদের হয় না। এটা আল্লাহর একটা অসীম, মানে একটা কুদরত বলা যায়। যে দেখো, এই যে এই ধরনের এনজাইমের ডেফিসিয়েন্সি গুলা কিন্তু পার্বত্য অঞ্চল বা হচ্ছে তোমার আদিবাসীদের ভিতরে থাকে। তো আদিবাসীরা কোথায় থাকে? পাহাড়ে থাকে। এর জন্য ওদের একটা জেনেটিক্যালি টেন্ডেন্সি আছে যে ফ্যালসিপারাম ম্যালেরিয়াটা ওদের হয় না। মানে কত বড় একটা, মানে একটা, মানে একটা, মানে সুন্দর ব্যাপার, তাই না? তো এটা এটা ছিল একটা সুন্দর কোশ্চেন। আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে মাস্টুনেই বলা যায় যে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। তবে এটা নর্মালি মানে একটু কঠিন, তো সবসময় সবাইকে হয়তো জিজ্ঞেস নাও করতে পারে। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজের যে নামগুলো আছে না, ওইগুলা হচ্ছে একটু পড়বা। টাইপ 1 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজকে কি বলে, তাই না? বন গিয়ার্স ডিজিজ বলে। টাইপ 2 কে কি বলে বলো তো? পমস ডিজিজ বলে মনে হয়। তারপর টাইপ 3 কে বলে হচ্ছে তোমার কোরিজ ডিজিজ, এরকমই তো মনে হয় ছিল। তো এইভাবে এটা একটু দেখে নিও, এটা মাঝে মধ্যে জিজ্ঞেস করে। টাইপ 3টা হচ্ছে কোরিজ ডিজিজ ছিল। টাইপ 4 এর আরেকটা নাম ছিল অ্যামাইলোপেকটিনোসিস বা হচ্ছে তোমার অ্যান্ডারসন্স ডিজিজ। টাইপ 5টাকে আমরা বলতাম ম্যাক আর্ডেলস ডিজিজ, তাই না, বা ম্যাক আর্ডেল সিনড্রোম। টাইপ 6টা হচ্ছে হার্স ডিজিজ, আর টাইপ 7টা হচ্ছে তারউইজ ডিজিজ। তো এখানে ভন গিয়ার্স ডিজিজটা একটু ইম্পর্টেন্ট, যে এখানে কোন এনজাইমের ডেফিসিয়েন্সি হয়। ভন গিয়ার্স ডিজিজ সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেস, এই যে এনজাইমের কথা বললাম না মাত্র এতক্ষণ ধরে, ভন গিয়ার্স ডিজিজেও এই গ্লুকোজ 6 ফসফেটেস এনজাইমের ডেফিসিয়েন্সি হয়। আর টাইপ 3 বা কোরিজ ডিজিজে কোন এনজাইমের ডেফিসিয়েন্সি, এটা একটু আমাকে একবার জিজ্ঞাসা করছিল যে টাইপ 3 তে কোনটা, নাম জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করছিল কোরিজ ডিজিজে কোনটা ডেফিসিয়েন্সি হয়। তো ডি ব্রাঞ্চিং এনজাইম, এটা হচ্ছে তোমরা ওই যে গ্লাইকোজেনোলাইসিস, তারপর গ্লাইকোজেনেসিস, এখানে দেখবা ব্রাঞ্চিং, ডি ব্রাঞ্চিং এনজাইম গুলো আছে। তো ডি ব্রাঞ্চিং এনজাইমের কারণে টাইপ 3 বা হচ্ছে কোরিজ ডিজিজ, আর ব্রাঞ্চিং এর ডেফিসিয়েন্সির কারণে, ব্রাঞ্চিং এনজাইম ডেফিসিয়েন্সির কারণে হয় হচ্ছে অ্যান্ডারসন্স ডিজিজ বা অ্যামাইলোপেকটিনোসিস বা টাইপ 4 যেটা। এগুলো হচ্ছে এত বেশি দরকার নাই, মানে মাস্ট না, নামগুলো যদি পারো এটাই অনেক, ঠিক আছে? তো এতক্ষণ মোটামুটি যা যা বলছি, তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে বা কোনো জিজ্ঞাসা আছে যে আপু এটা বুঝিনি বা এটা পারি না, আরেকবার একটু বললে ভালো হয়, এরকম কিছু আছে? এই যে দেখো, যারা না বইটা আপু, মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এই যে দেখো, যারা বইটা এখন নিতে পারোনি তাদের উদ্দেশ্যে, বা যারা লাইভ দেখছো তাদের উদ্দেশ্যে, এই যে বইটা খুব সুন্দরভাবে করা। আসলে এইখানে যেভাবে দেওয়া ওভাবে না, বইটা কিন্তু একটা রোতে করে প্রশ্নগুলো দেয়া, তাই না? এটা পিডিএফ থেকে তোলা ছবি, এর জন্য এরকম দেখাচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আসলে বইয়ের একটা ছবি একজন পাঠিয়েছিল। অনেকেই দেখেছি একসাথে অনেকগুলো করে করে বই অর্ডার করেছে, মাশাআল্লাহ, অনেক ভালো আপু লেগেছে। যে বইটা অনেক ভালো, পড়ে অনেক মানে ভাইবা প্রিপারেশন হয়ে যাচ্ছে অনেক ভালোভাবে।
এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তোমরা সবার জন্য দোয়া করবা, যারা যারা কাজ করছে। আপু কাজ করছি, কিন্তু আপুর সব সাবজেক্টে কাজ করিনি। আপু ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি পার্টটায় কাজ করেছি, সময় স্বল্পতার কারণে অ্যানাটমি পার্টে আমি আসলে কাজ করতে পারিনি। বাট অনেক তোমাদের সব বিভিন্ন মেডিকেল কলেজে সব সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর মেধার অধিকারী মানুষগুলো হচ্ছে এই বইটার পেছনে শ্রম সময় সবকিছু দিয়েছেন। আর আমাদের জেনেসিসের বড় বড় ভাইয়াদের দোয়া আছে, তাদের সার্বিক সহযোগিতা ছিল। এছাড়া আসলে কখনোই আমাদের মতো ছোট মানে আমরা কখনো উদ্যোগ নিয়ে এত অল্প সময়ের মধ্যে বইটা তোমাদের হাতে পৌঁছানোর জন্য আসলে সম্ভব ছিল না। তো তাদের অনেক বড় অবদান, সবারই অনেক অবদান। বাংলামেড এটাকে তোমাদের জন্য বাজারজাত করে এনেছে। তো তোমরা সবার জন্য দোয়া করবা। আর একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, বইটার মূল্য এখানে কোনো প্রফিট রাখা হয় নাই, ঠিক আছে? 1 টাকাও প্রফিট রাখা হয় নাই। ইনফ্যাক্ট যারা তো তোমার হচ্ছে প্রি অর্ডার করছো তারা তো একদম মাশাল্লাহ অনেকই তো করছো। আর এখানে কোনো তেমন প্রফিট ছিল না। তোমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি, জেনেসিস সবসময় স্টুডেন্টদের কথা ভাবে। তো স্টুডেন্টদের কথা ভেবে এরকম একটা সুন্দর বই করা হয়েছে। তোমরা যারা কিনেছো তারা তো বুঝতেই পারছো, বারবার আমি অনেক রিভিউ পাই আলহামদুলিল্লাহ। যারা কিনো নাই, এখনো নাও নাই, প্রিমিয়াম এডিশন আছে, নিয়ে ফেলো। আর সো ইনশাল্লাহ তোমাদের যদি কোনো সমস্যা হয়, বা অনেকে হয়তো বলেছো যে এই যে ফার্স্ট এডিশন ছিল, সেকেন্ড এডিশন আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আনবে, মানে বাজারে হবে, বাজারজাত হবে আস্তে আস্তে। তো তোমাদের প্রফিট আগে তোমরা হয়তো পাবা না, কিন্তু তোমরা ফার্স্ট এডিশনেই তোমরা মোটামুটি, এটা প্রিমিয়াম এডিশন, বুঝতেই পারছো যে সবকিছু ইনশাল্লাহ অনেক তবে কয়েকজনের কপিতে তোমরা হচ্ছে বলেছো যে আপু ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি পার্টটা মনে হয় একটু মিসিং হয়ে গেছে, মানে প্রিন্টিং জি আপু। মিস্টেক হয়ে গেছে। তো ক্লিনিক্যালের জন্য আমরা হচ্ছে ক্লাস নেবো ইনশাল্লাহ। আমরা যখন রেডি করেছি ওটা ছিল, এটা না মানে যখন এই যে ছাপাখানায় যখন কাজটা হয়েছে এডিশনের পরে, মানে প্রিন্টিং, তখন এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো এইটা আমরা তোমাদের যারা আমি যে ক্লাস নিবো ইনশাল্লাহ ক্লিনিক্যালের, এই মেটাবলিজম কার্ড শেষ হওয়ার পরে আমরা ক্লিনিক্যাল কার্ডটা যাবো ইনশাল্লাহ, তখন তোমাদের এটা পুষায় দেওয়া হবে, চিন্তা করো না। আর এমনিতে ফার্স্ট প্রপ চ্যালেঞ্জ প্রোগ্রামে যারা ক্লাস করছে তারা তো জানোই, আমি নিজেই এটা পড়াইছি, এই কার্ডটা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, এনজাইমোলজি, এগুলো আমি পড়াইছি। সো আমি মোটামুটি সবই বলে দিছি, বুঝছো? রিটেন, ভাইবা, অসপি, তারপর তোমার প্র্যাকটিক্যালের এমসিকিউ, মানে প্র্যাকটিক্যালের পার্টের ভাইবা, সবই মোটামুটি বলে দিছি আপু। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ক্লিনিক্যাল কার্ডটা নিয়ে আমরা ইনশাল্লাহ পড়াবো তোমাদের, সো এটা নিয়ে স্ট্রেস নিও না। তো ঠিক আছে, এতক্ষণ যারা ধৈর্য ধরে ছিলা বোথ জুমে এবং যারা লাইভে ছিলা আমাদের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।